আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের পাঠ 10 থেকে 12 অর্থাৎ লবণাক্ত পানির স্ফটিক প্রস্তুতকরণ নিয়ে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, চলো আমরা ভিডিও আলোচনা শুরু করে দিই। আমরা পূর্বে অনুচ্ছেদে পরিস্রাবণ ও বাষ্পীভবনের মাধ্যমে পরিষ্কার লবণ প্রস্তুত প্রণালী কিন্তু দেখেছিলাম। ওই প্রক্রিয়ায় প্রাপ্ত লবণ কিন্তু দানাদার ছিল না, কিন্তু লবণের স্তর যা মূলত অদানাদার লবণ। এখন আমরা লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণের কৌশল দেখব। দেখো, ফার্স্টে আমাদের এখানে একটা কাজ রয়েছে, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে একটি বিকার, চামচ, নাড়ানি, ত্রিপুটি স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড, কিছু অপরিষ্কার লবণ, পানি। একটি বিকারে 200 মিলিলিটার পানি এবং 50 গ্রাম অপরিষ্কার লবণে একটি মিশ্রণ তৈরি করে পরিস্রাবণের মাধ্যমে পরিষ্কার লবণ পানি দ্রবণ অর্থাৎ লবণাক্ত পানি নাও। এবার লবণাক্ত পানি থেকে একটি বিকারে নিয়ে বিকারকে ত্রিপুটি স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসিয়ে তাপ দিতে থাকো। তাপ দিতে থাকলে দেখবা যে বিকারে লবণাক্ত পানির আয়তন প্রায় অর্ধেকে পরিণত হয়ে গেলে তোমরা তাপ দেওয়া বন্ধ করে দিবা। অতঃপর বিকারে একটি ঢাকনা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দাও। বিকারটি ঠান্ডা হওয়ার পরে তোমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? বিকারের তলায় বা গায়ে লবণের দানা জমতে শুরু করেছে। এই দানাযুক্ত লবণই হচ্ছে লবণের স্ফটিক। লবণের স্ফটিক তৈরির এই পদ্ধতি কি বলা হয়? স্ফটিকীকরণ। অনেক সময় লবণাক্ত পানি হতে স্ফটিক পাওয়ার জন্য এতে 2-1টি লবণের দানা বাইরে থেকে যোগ করতে হয়। এতে যোগকৃত লবণ দানাকে ঘিরে খুব দ্রুত দানাদার লবণ জমা হতে থাকে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। লবণাক্ত পানি অথবা যে কোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার জন্য একটি সহজ উপায় হচ্ছে পাতন পদ্ধতি। কি পদ্ধতি? পাতন পদ্ধতি। যার জন্য প্রয়োজন একটি পাতন যন্ত্র। দেখো 8.6 চিত্রে একটি পাতন যন্ত্র দেখানো হয়েছে, যে এখানে দেখো একটা পাতন যন্ত্র দেখানো হয়েছে। পাতন যন্ত্রটির বাম পাশে রয়েছে পরীক্ষাধীন লবণাক্ত পানি নেওয়ার জন্য একটি গুলতলি ফ্লাক্স। এই যে 1 নম্বর, দেখো সংখ্যাতে তারা বুঝিয়ে দিয়েছে, এটা তোমরা দেখবা, আমি জাস্ট পড়ে নিই। এর সাথে সংযুক্ত আছে একটি শীতক, এর ভিতরে আছে একটি সরু কাচের নল বসানো আছে এবং ওই নলের চারপাশে ঠান্ডা পানির প্রবাহের জন্য একটি প্রবেশ নল রয়েছে। 4 নম্বরে রয়েছে একটি নির্গমন নল, আর ডান পাশে বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য রয়েছে আরেকটি গ্রাহক ফ্লাক্স। এছাড়া পানিতে তাপ দেওয়ার জন্য রয়েছে একটি বৈদ্যুতিক হিটার। আর তাপমাত্রা মাপার জন্য বাম পাশের ফ্লাক্সের উপরে থার্মোমিটার রয়েছে। এছাড়াও শীতকের সাথে যুক্ত করার জন্য একটি কাঁচের অ্যাডাপ্টার রয়েছে। তারপর ফ্লাক্স দুটি এবং শীতককে সঠিকভাবে ধরে রাখার জন্য স্ট্যান্ড এবং ক্ল্যাম্প রয়েছে। এবার দেখা যাক পাতন যন্ত্র কীভাবে কাজ করে। দেখো এখানে আরেকটা কাজ রয়েছে। কাজটা হচ্ছে যে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। একটি পাতন যন্ত্র 500 মিলিলিটার লবণাক্ত পানি লাগবে। 8.6 চিত্রের মতো করে পাতন যন্ত্রটি সাজিয়ে গুলতলি ফ্লাক্সে লবণাক্ত পানি নাও। পাতন যন্ত্রটি পানি প্রবেশের নলটি একটি পানি ট্যাপের সাথে সংযুক্ত করে পানির প্রবাহ চালু করো। পানি নির্গমনের নলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রাখো। এবার বৈদ্যুতিক হিটার দিয়ে তাপ দিতে থাকো। বৈদ্যুতিক হিটারের ব্যবস্থা না থাকলে স্পিরিট ল্যাম্প বা অন্য যে কোনো উপায়ে তাপ দেওয়া যেতে পারে। পাতন যন্ত্রের তাপমাত্রা, থার্মোমিটারের তাপমাত্রা খেয়াল করো। বাষ্পীভূত পানি শীতকের সরু নলের মধ্য দিয়ে গ্রাহক ফ্লাক্সে জমা হতে শুরু করলে অপেক্ষা করতে থাকো। গুলতলি ফ্লাক্স একে পানির পরিমাণ 3/4 কমে গেলে তাপ দেওয়া বন্ধ করে দাও। তাপ দেওয়ার পর কি ঘটে দেখো, থার্মোমিটারের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। উক্ত বাষ্প শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তা তরলে পরিণত হয়ে যায়। বাষ্পে তরল পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে মূলত বলা হয় ঘনীভবন। ঘনীভবন পানি ফুটায় গ্রাহক ফ্লাক্সে জমা হতে থাকে। এই জমা হওয়া পানি কিন্তু বিশুদ্ধ পানি। তাহলে দেখা যাচ্ছে যে পানির কোনো মিশ্রণ দেখে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের দুটি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। এদের একটি হচ্ছে বাষ্পীভবন এবং অন্যটা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ একবার আমাদেরকে এটা বাষ্পে পরিণত করতে হয়, আরেকবার আমাদেরকে বাষ্প থেকে সেটাকে পানিতে পরিণত করতে হয়, যেটাকে আমরা মূলত বলি ঘনীভবন। তোমরা কি এখন সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে পারবে? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। এই প্রাচুর্যতা যদি আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই করতে পারবো। সাসপেনশন ও কলয়েড, এখানে আরেকটা কাজ রয়েছে, সাসপেনশন তৈরি করতে হবে। একটি কাচের গ্লাস, চামচ, কাদামাটি ও পানি। কাচের গ্লাসে 3/4 ভরে পানি নাও। 1 চা চামচ পরিমাণ কাদামাটি গ্লাসে যোগ করে খুব ভালোভাবে নাড়া দাও। মিশ্রণটি কিছুক্ষণের জন্য রেখে দাও। কি দেখতে পাচ্ছ?
প্রথমে পুরো মিশ্রণটি ঘোলা দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলকভাবে ভারী মাটির কণাগুলো গ্লাসের তলায় জমা হচ্ছে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুব হালকা ও ছোট তারা কিন্তু পানিতে ভাসমান অবস্থায় থাকছে, আর মিশ্রণটি অল্প ঘোলাতে দেখা যাচ্ছে। আরও কিছু সময় মিশ্রণটি কোনো নাড়াচাড়া না করলে মিশ্রণটিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, মাটির আরও কিছু ক্ষুদ্র কণা তলায় জমা পড়ছে, তবে পানি পুরোপুরি স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ কিছু কিছু ক্ষুদ্র কণা তখনও পানিতে ভাসমান অবস্থায় থেকেই যাচ্ছে। মাটি ও পানির এই জাতীয় মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় তাকে মূলত আমরা বলি সাসপেনশন। একইভাবে চক মিহি করে গুঁড়া করে বা আটা পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দিলে যে মিশ্রণ পাওয়া যাবে সেগুলো কিন্তু সাসপেনশন। আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডে সাসপেনশন ব্যবহার করি সেগুলো কিন্তু রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় ও ওষুধের বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ওষুধ সেবনের পূর্বে বোতল কিন্তু আমাদের ভালোভাবে জাকিয়ে নিতে হয়। এখন তোমরা দ্রবণ, সাসপেনশন ও সমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য করতে পারছো কি? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। অসমসত্ব মিশ্রণে উপকরণগুলো কিন্তু খুব সহজে চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলোকে চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। আর দ্রবণের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা যায় না, সহজে আলাদাও করা যায় না। সো এই ছিল আমাদের এই তিনটা বিষয়ের মূল পার্থক্য। এবার আসা যাক কলয়েডের কথায়। সাসপেনশনের বেলায় আমরা দেখলাম একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে, কিন্তু অনেকক্ষণ পর রেখে দিলে তা কিন্তু তলানি হিসেবে আবার জমা পড়ে যাবে। কিন্তু এমন হতে পারে না যে কণাগুলো এতই ক্ষুদ্র এবং হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারবে না, সবসময় ভাসমান এবং সাসপেন্ডেড অবস্থায় থাকবে। হ্যাঁ, তা কিন্তু অবশ্যই হয়। আর সেই ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার সাথে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তলানি পড়ে না, তাকে কিন্তু বলি আমরা কলয়েড। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিকে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলা হয় অবিচ্ছিন্ন ফেজ বা দশা, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে আমরা বলি ডিসপার্সড ফেজ বা দশা। যেমন দুধ কিন্তু একটা কলয়েড, যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। চিত্র 8.7-এ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পাওয়া দুধের একটি ছবি দেখানো হচ্ছে। এই যে এখানে দেখো, তোমরা যখন দুধ খাও উপর দিয়ে একটু খেয়াল করলে দেখবা এরকম ছোট ছোট চর্বির কণা কিন্তু বেশি থাকে। দুধের মতো কুয়াশা হচ্ছে কিন্তু আরেকটা কলয়েড, যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে। আবার আমাদের অতি পরিচিত এরোসোলও কিন্তু এক ধরনের কলয়েড, যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসে বেশি থাকে। এখন প্রশ্ন হতে পারে যে কলয়েড তৈরির জন্য ভাসমান ক্ষুদ্র কণাগুলোর আকার কত হতে পারে? সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আর যদি কণাগুলোর আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি আর কলয়েড না হয়ে সাসপেনশনে পরিণত হয়। অর্থাৎ যদি তার আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয়ে যায় তখন সেটা পাত্রের তলায় তলানি হিসেবে জমা হয়। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, এবং এই ভিডিওর মধ্য দিয়ে মূলত আমরা তোমাদের এই অধ্যায়ে যে বেসিক কনসেপ্টের ভিডিও ছিল সেগুলো আমরা শেষ করে ফেললাম। নেক্সট ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করাবো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।